হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর জিওগ্রাফির চ্যাপ্টার নম্বর 7-এর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এই চ্যাপ্টারটি পড়াবো। তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের কোন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়তেই হবে সেইগুলো আগে দেখে নাও। প্রথমেই পড়তে হবে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কী। তো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কী, তোমাদের চ্যাপ্টারের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এই হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। তো এই হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কি? পরিবেশের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো অনেকভাবে কাজ করে, তাই তো। তো এই প্রক্রিয়াগুলো কেমনভাবে কাজ করে সেটা পরিবেশের উপাদানের উপর নির্ভর করে। মানে আরেকবার বলছি, বুঝে নাও। ধরো পরিবেশের বিভিন্ন জৈবিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে। এবার ধরো পরিবেশের কোনো উপাদানের ক্ষতি হলো বা পরিবর্তন হলো, তো এই প্রক্রিয়াগুলোর দ্বারা সেটা কি হলো, পুনরায় সেটা পূরণ হয়ে গেল। এটাই হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। অর্থাৎ পরিবেশের এমন কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলোর প্রভাবে যদিও পরিবেশে কোনো ক্ষতি হয়ে থাকে বা কোনো পরিবেশের উপাদানের কোনো গুণমান হ্রাস পেয়েও থাকে, তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। তো এটাই হলো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। তো এবার আসে ইউরোপের শিল্প বিপ্লবের প্রভাব। অর্থাৎ এই যে ইউরোপের শিল্প বিপ্লব, এর প্রভাবে অনেক ভালো কিছুও হয়েছিল, আর যেটা আমরা দেখতে পাই না সেই খারাপ জিনিসও ঘটেছিল। ভালো জিনিসটা কি হয়েছিল, বিভিন্ন শিল্প, শিক্ষা, চিকিৎসা এইগুলো অনেক উন্নতি হয়েছিল, বোঝা গেল। এবার এইগুলো যখন উন্নতি ঘটছে, অর্থাৎ শিল্প, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি এইগুলোর যখন উন্নতি ঘটছে, তখন চারপাশ থেকে অনেক মানুষের জনসঙ্গম ঘটবে। অর্থাৎ মানুষ চাইবে এখানে এসে আমি আমার যে জীবন ধারণ সেটাকে আরও কী করি, ভালো করি। তো এই জন্যে তখন এখানে অনেক মানুষ জমায়েত হয়ে থাকে, অর্থাৎ জনসঙ্গম ঘটে। এবার ধরো সে জায়গায় অনেক অল্প পরিমাণ জায়গা, সেখানে অত মানুষ থাকতে পারছে না বা থাকার মতো অবস্থা নেই, তাহলে কি করতে হবে, তাহলে চারপাশের বনকে ধ্বংস করতে হবে, ঠিক আছে। তো এবার এই যখন বনকে ধ্বংস করা হচ্ছে, তখন কি কি কারণে ধ্বংস করা হচ্ছে তোমাদের মাথাতেই আসবে। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে ধরো যে সমস্ত মানুষজন ওখানে এসেছে, সেই সমস্ত মানুষজন ওখানে থাকার জন্য গাছপালাগুলোকে ধ্বংস করছে। দ্বিতীয় কারণ, এবার যে মানুষগুলো এসেছে তাদের চাহিদা পূরণ করার জন্য কি কি লাগবে, খাদ্য লাগবে বা শিক্ষা লাগবে বা চিকিৎসা লাগবে। তো এই জন্য খাদ্যের জন্য কি শুরু হলো, শিল্প, অর্থাৎ কলকারখানা স্থাপন হলো। এবার এই কলকারখানা স্থাপনের জন্য কি লাগবে, জমি লাগবে। তো সেই জমি কি অ্যাভেলেবেল রয়েছে না, তাহলে কি করতে হবে, অরণ্যকে ধ্বংস করতে হবে। তো সেকেন্ড কারণ হলো অরণ্যকে ধ্বংস করা। এই সমস্ত শিল্পের জন্য কলকারখানা স্থাপন করা হয়, এরপরে রাস্তাঘাট তৈরি করা হয়, ঠিক আছে। বিভিন্নভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কি হয়, কৃষিকাজ শুরু হয়ে যায়, ঠিক আছে। এবার কৃষিকাজ করতে গেলেও কি লাগবে, জমির দরকার লাগবে। সেই জমি পাবো কোথায়, যেখানে মানুষ থাকতে পারছে না, শিল্প তৈরি করতে পারছে না, অর্থাৎ সেই জায়গাটুকু নেই। আমরা আবার কি চাইছি, আমরা আবার এই দিকটাও চাইছি, তাহলে কি করব, অরণ্যকে ধ্বংস করব। তা এই সমস্ত কারণে কি হয়, অরণ্যকে ধ্বংস করা হয়, বোঝা গেল। এবার যখন অরণ্যকে ধ্বংস করা হচ্ছে, তোমরা জানো অরণ্যকে ধ্বংস করলে কি হয়, খরা, বন্যা এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। তো তখন থেকে এই সমস্ত জিনিস তোমাদের লক্ষ্য করা যায়। তো প্রথমে এই জিনিসটাই আসে, অর্থাৎ এই যখন ইউরোপের শিল্প বিপ্লব শুরু হয়, এই শিক্ষা, শিল্প, চিকিৎসা, প্রযুক্তি এগুলোতে যেমন উন্নতি আসে, তেমনভাবে জনসঙ্গম ঘটার ফলে বিভিন্ন শিল্প, কলকারখানা, তারপরে হচ্ছে তোমাদের চিকিৎসা কার্য, এই সমস্ত কাজে অরণ্যকে ধ্বংস করা হয়। তো এই সমস্ত করতে গিয়ে দেখা যায় যে এই জায়গাটার যে পরিবেশের যে গুণমান সেটা কি হয়, হ্রাস পেয়ে যায়। এছাড়া অনেক কারণ রয়েছে, যেমন ধরো সেখানে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, অর্থাৎ কয়লা, খনিজ তেল, এই সমস্ত একদম যথেচ্ছভাবে ব্যবহার করা হয়, বোঝা গেল। তো এই সমস্ত কারণেও কি হয়, এখানে ইউরোপের শিল্প বিপ্লবের প্রভাবে এই সমস্ত ঘটছে, ঠিক আছে। এরপরে দেখা যায় তখনকার সময় দুখানা বিশ্বযুদ্ধ হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্লাস বিভিন্ন পারমাণবিক বোমা চেক করার জন্য কি করা হয়, সেগুলোকে বিস্ফোরণ ঘটানো হয়। তো
তো এই সমস্ত কারণের জন্য যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের শিল্প বিপ্লবের ভালো ফলগুলো, ঠিক অপর দিক দিয়ে ইউরোপের শিল্প বিপ্লবের একদম ক্ষতিকর প্রভাবগুলো লক্ষ্য করতে পারছি। তো আমি যদি আরেকবার রিপিট করি তোমাদের বোঝানোর স্বার্থে, তাহলে এইরকম হবে যে ইউরোপের শিল্প বিপ্লবের ভালো দিকগুলো কোনগুলো, যেমন শিক্ষা, শিল্প, চিকিৎসা, প্রযুক্তি, এইগুলোতে অনেক উন্নতি আসে, বোঝা গেল। এবার এইগুলো যখন উন্নতি আসে তখন সেখানে জনসঙ্গম শুরু হয়ে যায়। জনসঙ্গমের জন্য কি দরকার, জায়গার, সে জায়গা পাবো কোথায়? তাহলে আমাদের কি করতে হবে, অরণ্যকে ধ্বংস করতে হবে। এবার যখন মানুষ বাসস্থান গেড়ে বসলো তখন কি হলো, খাদ্যের প্রয়োজন হলো। খাদ্যের প্রয়োজন কোথা থেকে আসবে, কৃষি থেকে আসবে, প্লাস যদি আমরা কলকারখানা স্থাপন করি সেখান থেকে আসবে। তো সেইখানকার জায়গা কোথায়, সেইখানকার জায়গাও নেই। তাহলে কি করতে হবে, অরণ্যকে ধ্বংস করতে হবে। এই সমস্ত কারণে এই যে শিল্প বিপ্লবের একদম ক্ষতিকর প্রভাবগুলো আমরা দেখতে পেলাম। প্লাস যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেইগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকলো। আর তখনকার সময় যে দুটো বিশ্বযুদ্ধ হলো, পারমাণবিক বোমা বিস্ফোরণ হলো, তো এইসবের কারণে পরিবেশ দূষণ হলো। তো এই সমস্ত কারণটা হচ্ছে তোমাদের ইউরোপের শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব। এবার আসি পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন, দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায়। একটা পরিবেশ দূষণ যেখানেও পরিবেশের একটা ক্ষতিকর প্রভাব লক্ষ্য করতে পারছি, আর একটা পরিবেশ অবনমন সেখানেও একটা পরিবেশের ক্ষতিকর প্রভাব লক্ষ্য করতে পারছি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই জায়গায় যে পরিবেশ দূষণটা কি না, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের উপাদানের যদি দূষিত হয় তখন তাকে আমরা কি বলি, পরিবেশ দূষণ, অর্থাৎ পরিবেশের উপাদানের দূষণ বা দূষিত হয়ে যাওয়া। আর পরিবেশ অবনমন কি, পরিবেশ অবনমন হলো পরিবেশের যে গুণমানগুলো রয়েছে সেগুলো হ্রাস পেয়ে যাওয়া বা কমে যাওয়া, সেটা হয়ে গেল পরিবেশ অবনমন। একটা উদাহরণ দিই, তো উদাহরণটা কি, তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে ভৌমজলে কি হয়, আর্সেনিক দূষণ ঘটে। তো এইটা প্রথম পর্যায়ে যদি লক্ষ্য করতে পারি তখন সেটা আমরা কি বলবো, পরিবেশ দূষণ না পরিবেশ অবনমন। ধরো ভৌমজলে আর্সেনিক দূষণ ঘটলো, অর্থাৎ আর্সেনিক মিশ্রিত হতে লাগলো, তাহলে কি হবে, ভৌমজলটা প্রথমে তাও খাবার পরিস্থিতিতে থাকবে, তাহলে এটা কি, পরিবেশ দূষণ। এরপর বছরের পর বছর অনেক সময় ধরে যখন সেই জলে আরও আর্সেনিক কী হলো, অ্যাড হতে লাগলো, তখন ওই যে জলটা আরও দূষিত হতে লাগলো, তখন যে পর্যায়টা লক্ষ্য করব সেটা আমাদের হচ্ছে পরিবেশ অবনমন। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার মেজর একটা যে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে পরিবেশ অবনমনের কারণ, অর্থাৎ এই যে পরিবেশ অবনমন হচ্ছে বা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণগুলি কি কি। ইউরোপের শিল্প বিপ্লব যখন পড়াচ্ছিলাম তখন আমি তোমাদের যে কারণগুলো বলেছি প্রায় সেম কারণ এখানে রয়েছে। কি কি, প্রথমে দেখব যে জনসংখ্যা বৃদ্ধি। ধরো একটা জায়গা খুব উন্নতি ঘটছে শিল্পের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, চিকিৎসার দিক দিয়ে, তাহলে সে জায়গায় কি হবে, মানুষ বসবাস করতে আসবে অন্য অন্য জায়গা থেকে, তাহলে তখন কি হবে, জনসংখ্যা বৃদ্ধি হবে। এবার ধরো জনসংখ্যা বৃদ্ধি হতে হতে দেখা গেল জমি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আমি যেখানে থাকবো সেখানে দেখা যাচ্ছে অরণ্য রয়েছে বা বন রয়েছে, তাহলে তখন আমরা কি করব, অরণ্য ছেদন করব, মানে গাছ কেটে দেবো, সেখানে আমরা কি করব, বসতি স্থাপন করব, বোঝা গেল। এবার কি হবে, যখন অনেক মানুষ এক জায়গায় থাকছে তখন তাদের কিছু চাহিদা রয়েছে, মানে খাবারের চাহিদা রয়েছে, প্লাস আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, আমাদের তার মানে কি লাগবে, আমাদের বিভিন্ন পরিবহনের মাধ্যমগুলো লাগবে, সেটা বাস হোক বা তোমাদের বাইক হোক, যে কোনো মাধ্যম। তো সেই পরিবহন বৃদ্ধি হলো, অর্থাৎ যে সমস্ত পরিবহনের মাধ্যমগুলো রয়েছে, বাস, তারপরে রয়েছে তোমাদের ট্রেন বা বাইক, এইগুলো কি হলো, এইগুলো বৃদ্ধি হতে লাগলো, বোঝা গেল। তো এইগুলো কি দিয়ে চলে, এগুলো পেট্রোল ডিজেল দিয়ে চলে, বোঝা গেল। এবার পেট্রোল ডিজেল যখন পুড়ছে তখন কি গ্যাস বাতাসে মিশছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাস বাতাসে মিশছে। তারপরে কি হলো, তারপর এই যে গ্যাসগুলো বাতাসে মিশছে তারা তখন বাতাসে একটা লেয়ার তৈরি করলো, এটা ধরো ভূপৃষ্ঠ, আর এই লেয়ারটা তৈরি করলো, বোঝা গেল। এবার যখন সূর্য থেকে রশ্মি কি হলো, ভূপৃষ্ঠে আগত হতে লাগলো, বোঝা গেল, আগত হতে লাগলো দিনের বেলায়, এরপর কি হবে, এটা প্রতিফলিত হবে, মানে রিফ্লেকশন হবে, অর্থাৎ এই যে রশ্মিটা এলো পৃথিবীতে সেটা আবার মহাশূন্যে ফেরত যেতে লাগবে,
বোঝা গেল। তখন এই সমস্ত গ্যাসের যে লেয়ারটা সেটা একে ফেরত যেতে দেবে না, কথা বোঝা গেল। অর্থাৎ এই যে পরিবহনের মাধ্যমগুলো থেকে যে সমস্ত পেট্রোল ডিজেল পুড়ছে, সেই পোড়ার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাস বাতাসে মিশছে। সেই গ্যাস বাতাসে মেশার ফলে একটা লেয়ার তৈরি করছে। এবার এই যে লেয়ার, এই লেয়ারটা দিয়ে সূর্যরশ্মি আসতে তো পারছে কিন্তু যেতে পারছে না, বোঝা গেল। যেহেতু সেই রশ্মি যেতে পারছে না মহাশূন্যে, তাই এখানকার যে স্বাভাবিক তাপমাত্রা সেটা বাড়তে থাকছে, সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, বোঝা গেল। প্রথম থেকে আমি তোমাদের একদম লিঙ্ক করে যাব, বোঝা গেল। জনসংখ্যা বৃদ্ধি, অরণ্যচ্ছেদন করলাম, পরিবহন বৃদ্ধি করলাম, প্লাস তাপমাত্রা বৃদ্ধি হলো। এরপরে যদি যাই যে এই সমগ্র পর্যায়টা যখন হবে তখন কি হবে, পরিবেশ দূষণ হবে, হবে কি হবে না, পরিবেশ দূষণ হবে। আর এখানে আমাদের রয়েছে সম্পদের যথেচ্ছ ব্যবহার। এবার ব্যাপারটা কি, যখন অনেক জনসংখ্যা হতে লাগলো একটা দেশে, সেখানে কি হবে, সেখানে এবার বিভিন্ন সম্পদের ইউজ হবে বা ব্যবহার হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এতটা পরিমাণ বিপুল জনসংখ্যা, যে জনসংখ্যাটা প্রত্যেকের কিছু না কিছু চাহিদা রয়েছে, সেটা নিজের বিলাসবহুল নিয়ে যাওয়ার জন্য বা অন্য কোনো কারণে, সেই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে যে সমস্ত সম্পদ আমরা মাটির নিচ থেকে পাচ্ছি সেটাকে প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করছি। তার জন্য যে সম্পদ আমাদের প্রাকৃতিকভাবে আসছে সেগুলো আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে ফেলছি, যেটার কারণ আমরা এখন দেখছি। অর্থাৎ বিভিন্ন বৈজ্ঞানিকরা সার্ভে করার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যদি এইভাবেই কয়লা ইউজ হতে লাগে, সম্পদ, প্রাকৃতিক সম্পদ কয়লা তোমরা সবাই জানো, তাহলে কি হবে, আগামী 50 বছরের মধ্যে এই কয়লা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বোঝা গেল। তো এই কয়লা যদি শেষ হয়ে যায় তাহলে তখন আমরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করব। তো এই সমস্ত কারণ যদি দেখতে পাই, ঠিক সেইখানে এই যে আমাদের বিশ্ব বা পৃথিবী, সেই পৃথিবী এবার কি হলো, কেঁদে ফেললো। তার মানে এবার কি, মানে এ আর থাকতে পারছে না, যার যে প্রভাবটা আমরা এখন দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এখন মানে কোনো জায়গা বেরোতে পারছি না। তার মানে সমস্ত কারণগুলো কি কি, এইগুলো সমস্ত কারণের জন্য দায়ী কে, এইটা, বোঝা গেল। আর সমস্ত কারণের প্রভাব গিয়ে কোথায় পড়ছে, এই আমাদের পৃথিবীর ওপর গিয়ে পড়ছে, যার জন্য পৃথিবী কেঁদে ফেলছে। এবার দেখো তোমাদের কি কি এই স্লাইডে জানতে হবে। পরিবেশ অবনমন ঘটে কভাবে, পরিবেশ অবনমন ঘটে দুভাবে, প্রথম হচ্ছে প্রাকৃতিকভাবে আর দ্বিতীয় হচ্ছে মনুষ্য সৃষ্টভাবে। অর্থাৎ যেটা প্রাকৃতিকভাবে ঘটে সেটা হচ্ছে প্রাকৃতিক, আর যেটা মনুষ্য সৃষ্ট সেটা কি, মানুষের দ্বারা ঘটে। এবার প্রাকৃতিকভাবে ঘটে এমন কিছু দুর্যোগ বা বিপর্যয়ের নাম যদি বলি, সেগুলো হচ্ছে ভূমিকম্প, সুনামি, ভূমিধ্বস, অগ্ন্যুৎপাত, এইগুলো প্রাকৃতিকভাবে ঘটে। আর যেগুলো মানুষের দ্বারা ঘটে সেগুলো হচ্ছে খরা, বন্যা। কারণ আমরা জানি যে এই যে অরণ্যচ্ছেদন বা বন ধ্বংসের ফলে খরা আর বন্যার যে ব্যাপারটা, এটা কি হয়, আরও বেড়ে যায়। প্লাস আর কি কি রয়েছে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ বা তোমাদের আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য যে রাসায়নিক কীটনাশক যেগুলো ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে, সেইগুলো। প্লাস রয়েছে নগরায়ন, অর্থাৎ এই যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, তার ফলে যে তোমাদের বাসস্থানের অভাবের জন্য যে গাছপালাগুলোকে কাটা হচ্ছে, তো এইগুলো হচ্ছে নগরায়ন। তো এইগুলো পড়ছে মনুষ্যসৃষ্টভাবে, বোঝা গেল। তো এবার কোনটায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যদি বলো এই যে ভূমিকম্প যেটা প্রাকৃতিকভাবে ঘটে সেটার প্রভাবে প্রচুর মানুষ মারা যায়। প্লাস ভূমিকম্পের ফলাফলে যেটা কি হয় না, সুনামি হয়, অর্থাৎ সমুদ্রের জলোচ্ছ্বাস, যেটা কি না সমুদ্রের উপকূল রেখা ছাড়িয়ে সমুদ্র পার্শ্ববর্তী গ্রামে কি হয়, ঢুকে যায় আর বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। তো এই ভূমিকম্প, সুনামি প্রচুর পরিমাণে মানুষকে কি করে, ক্ষতিগ্রস্ত করে, প্রচুর মানুষ মারা যায়, বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়। প্লাস এই যে ভূমিধ্বস যেটা প্রাকৃতিকভাবে ঘটে, সেখানে কি হয় না, ভূমিধ্বস যেহেতু পাহাড়ি অঞ্চলে ঘটে, তো সেখানকার যে রাস্তাঘাট রয়েছে বা বিদ্যুৎ যে লাইনগুলো, পোস্টগুলো রয়েছে, সেগুলো কি হয়, উপড়ে যায়। প্লাস গাছপালা এগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত হয়। এগুলো কি হয়, এগুলো প্রাকৃতিকভাবে ঘটে।
আর মনুষ্যসৃষ্টভাবে ঘটে কি, মনুষ্যসৃষ্টভাবে যেগুলো ঘটে যেমন খরা আর বন্যা, এই দুটোর প্রভাবে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বাকি যেগুলো বললাম সেইগুলো অতটা পরিমাণে নয়, কিন্তু ওইগুলো প্রভাব দেখা যাবে আরও অনেক বছর যখন মানুষ ওগুলোকে ফেস করবে। এই যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ হচ্ছে বা আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ হচ্ছে, এই যে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজে আমরা কি ব্যবহার করছি, কীটনাশক ব্যবহার করছি, আর কি ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি। এবার এগুলো যখন ধুয়ে কোনো জলাশয় বা পুকুরে গিয়ে মিশছে, তো সেখানকার যে জলের যে গুণগত মান সেটা হ্রাস পাচ্ছে, জলদূষণ ঘটাচ্ছে। তো এইগুলো কি, এইগুলো হচ্ছে মাইনার, বাট এইগুলো অনেক বছর যখন পেরিয়ে যাবে মানুষ এগুলোকে প্রচুর পরিমাণে ফেস করবে। এরপরে আসছি পরিবেশ অবনমনের ফল। আমরা কি দেখেছিলাম, পরিবেশ অবনমনের কারণ। এবার দেখব পরিবেশ অবনমনের ফল, অর্থাৎ যেগুলো আমরা পড়েছিলাম সেইগুলো থেকেই আসবো। তো প্রথমে কি দেখলাম, দুটো ওপরে দুটো পড়ে নিই, খরা আর বন্যা। খরা আর বন্যার যে কারণ সেটা আমি তোমাদের আগেই বলেছি, যে অরণ্যচ্ছেদন অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্লাস যদি বলো বন্যা, তো এটার একটা যদি প্রাকৃতিক কারণ বলো তাহলে এটা কি না, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়া। যেহেতু বন্যাটা হয় আমাদের ভারতবর্ষে বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে, তো মৌসুমি বায়ুর প্রভাবটা যদি খুব বেশি হয় তাহলে তখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও অনেক কারণ রয়েছে, যদি তোমাদের কোনো একটা বাঁধ থেকে হঠাৎ করে প্রচুর পরিমাণে জল একসাথে ছেড়ে দেয়, যেমন যদি পশ্চিমবঙ্গের উদাহরণ নিই তাহলে বলতে পারবো যে ঝাড়খণ্ডে যে বাঁধ রয়েছে সেই বাঁধ থেকে যদি ওই দামোদর নদীর জল হঠাৎ করে প্রচুর পরিমাণে ছেড়ে দেয় তাহলে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কি হয়, বন্যা প্রবল হয়ে ওঠে। আর খরা কি বলবো, খরা হচ্ছে তোমাদের যখন মৌসুমি বায়ুর অনিশ্চয়তা, অর্থাৎ হঠাৎ করে যদি দেখা যায় যে মৌসুমি বায়ু এই সময় আসার কথা, অর্থাৎ জুন মাসে আসার কথা, কেরলে আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে ব্যাপারটা আরও 20 দিন পিছিয়ে গেল। তাহলে এই যে পিছিয়ে যাওয়া বা যে সময়ে মৌসুমি বায়ু বাড়ি যায় সেই সময়ের আগে বাড়ি চলে যাওয়া, তাহলে বাকি সময়টা কি হয়, বৃষ্টিপাত না হয়, তো এই কারণে খরা হয়। বোঝা গেল। এবার দেখো জলদূষণ, জলাভাব কিছুটা বলেছি, যে তোমাদের এই যে অতিরিক্ত পরিমাণে জমিতে রাসায়নিক সার কীটনাশক দেওয়া হয়, এই ব্যাপারটা ঘটেছিল কখন থেকে, যদি একটু রিপিট করি তাহলে এটা ঘটেছিল সবুজ বিপ্লবের সময় থেকে, যখন পাঞ্জাব আর হরিয়ানায় গম চাষকে নিয়ে একটা সবুজ বিপ্লব ঘটে। তখন দেখা যায় যে উন্নত মানের বীজ বা উন্নত মানের রাসায়নিক সার ব্যবহার করে প্রচুর পরিমাণে ফসল একসাথে ফলানো যাচ্ছে। তো এই ব্যাপারটাকে ঘটানোর জন্য তখন মানুষ দেখতে পায় যে তাহলে আরও যদি রাসায়নিক সার বা আরও যদি উন্নত মানের কীটনাশক ব্যবহার করি তাহলে ফলনটা আমাদের আরও ভালো হবে। তো এই সব করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে মাটির মধ্যে যে গুণগত মানটা রয়েছে সেটা তো হ্রাস পাচ্ছি, পাশাপাশি যদি আশেপাশে কোনো পুকুর বা জলাশয় থেকে থাকে তাহলে কি হচ্ছে না, সেখানকার জলের গুণগত মান হ্রাস পাচ্ছে, যার প্রভাবে কি হচ্ছে, ইউট্রোফিকেশন ঘটছে, তোমরা জানো। আর জলাভাবটা কি, জলাভাব ধরো আমরা যে পানীয় জল ব্যবহার করি, সেই যদি পানীয় জলে আমরা অতিরিক্ত পরিমাণে কি করি না দুর্ব্যবহার করি, যেটা বলতে গেলে দেখা যাচ্ছে যে খবরেও এখন দেখতে পাচ্ছি যে পানীয় জলে অনেক পরিমাণে অনেক মানুষ কি করছে, স্নান করছে বা কাপড় ধুচ্ছে। তো এইগুলো তো পানীয় জলে হওয়ার নয়, অর্থাৎ এগুলো তো পানীয় জলে করার মতো জিনিস নয়, কিন্তু আমরা কি করছি, এগুলো পানীয় জলে এগুলোর ব্যবহার করছি। তো এই সমস্ত কারণে জলাভাব দেখা যায়। ঠিক আছে। আর যদি আরেকটা কারণ বলি তাহলে কি হয়, ভৌম জলস্তরের যে লেয়ার সেটা যদি নিচে পড়ে যায়, অর্থাৎ যদি দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হয় তাহলে কি হয়, ভৌম জলের লেয়ারটা কি হয়, নিচে পড়ে যায়, তখনও জলাভাব দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে বায়ু দূষণ। এটাও এর আগে স্লাইডে বলেছি যে এই যে পেট্রোল ডিজেল যেগুলো কোথায় ব্যবহার করা হয়, বাইকে বা বাসে, তো এইগুলো কি হয়, এগুলো তো যখন যায় তখন এইগুলো পুড়ে যে ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াটা বাতাসে মেশে। তো এই ধোঁয়াতে কি কি থাকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তো এই সমস্ত গ্যাসগুলো মিলে একটা লেয়ার তৈরি করে, যে লেয়ারটা কি করে, সূর্যরশ্মিকে প্রতিফলিত করতে বাধা দেয়। তো এর কারণে আমাদের যে তোমাদের বায়ুর যে গুণগত মান কি হয়, সেটা কি হয়, হ্রাস পায়।
পার্শ্ববর্তী এই যে ধোঁয়া, কলকারখানার ধোঁয়া বা বিভিন্ন জায়গার যে ধোঁয়া, সেটা কি হয় যখন বাতাসে মেশে তখন বাতাসের যে তোমাদের গুণগত মান সেটা কি হয়, হ্রাস পেয়ে যায়। বোঝা গেল? তো এবার বিশ্ব উষ্ণায়নটা, এই যে পয়েন্টটা আমি তোমাদের বায়ু দূষণে বোঝালাম, পুরো একই পয়েন্ট। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নে কি হয়, এই যে আমাদের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় না, আমাদের মেরু অঞ্চল প্লাস পার্বত্য অঞ্চলের যে জমায়েত বরফ, যেটাকে আমরা হিমবাহ বলছি, তো এই হিমবাহ কি হচ্ছে, সূর্যরশ্মির প্রভাবে প্রচুর পরিমাণে গলতে থাকছে। দেখা যাচ্ছে যে এই সমুদ্রের যে লেয়ার, অর্থাৎ সমুদ্রের জলের যে লেয়ার, সেটা কি হয়, প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ওই মেরু অঞ্চলের বরফটা গলে যে জলটা, সেটা এখানে আসছে আর আমাদের সমুদ্রের জলের লেয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে। তো এই দিক দিয়ে দেখতে গেলে এইটা করতে করতে একটা সময় আমাদের সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলো কি হবে না, সমুদ্রের তলায় চলে যাবে। এইটাই সমীক্ষা করছে আমাদের বৈজ্ঞানিকরা। তো এরপর জীববৈচিত্র্য হ্রাস, মানে ধরো তোমার বাড়ি থেকে আমি বার করে কি করলাম, যে বললাম যে যেখানে পারবি চলে যা। তো তুমি কি করবে, তুমি তোমার বাড়ি ছেড়ে যেহেতু চলে গেলে, তোমার একটা মানে কি বলবো, ব্যালেন্স, যে ভারসাম্য, সেটা কি হলো, নষ্ট হলো। অর্থাৎ তুমি কোথায় থাকতে চাচ্ছ, তোমার বাড়িতে থাকতে চাইছো, অর্থাৎ তোমার বাড়ি হচ্ছে তোমার কাছে প্রিয়। ঠিক তেমনভাবে বনভূমিতে কোনো যে প্রাণী রয়েছে, বাঘ, সিংহ, এদেরও তো ওই জায়গাটা ওদের বাসস্থান, ওদের প্রিয় জিনিস। তো তুমি কি করছো, তোমার স্বার্থে চরিতার্থ করার জন্য কি করছো, ওই বনগুলোকে ধ্বংস করে দিচ্ছ বা বন গাছপালা কেটে দিচ্ছ। তো তার ফলে কি হচ্ছে, তাদের যে বাসস্থান সেটা কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। এর ফলে অনেক সময় খবরে দেখা যাচ্ছে যে বাঘ তার নিজস্ব বাসস্থান ছেড়ে বা হাতি তার নিজস্ব বাসস্থান ছেড়ে পার্শ্ববর্তী অঞ্চলে চলে আসছে, সেখানে অনেক মানুষ বিপদে পড়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণ তো এই জন্যই না। প্লাস সম্পদ হ্রাস, অর্থাৎ আমি যেটা তোমাদের কয়লার উদাহরণ দিয়ে বলছিলাম, যে আমাদেরকে কি করতে হবে, বিকল্প শক্তির ব্যবহার করতে হবে। অর্থাৎ যে শক্তিগুলো আমাদের মানে কি বলবো, অনেক পরিমাণে রয়েছে, যেটাকে আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না। তো সেই সোর্সগুলোকে আমরা কাজে লাগাবো, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি। অর্থাৎ এগুলো কি, এগুলো তোমার ঘটতেই থাকবে, প্রবহমান সম্পদ এগুলো, ঠিক আছে। তো এই সম্পদগুলোকে কাজে লাগাতে হবে। আর আমাদের কোন সম্পদগুলোকে কম কাজে লাগাবো, ওই কয়লা প্লাস পেট্রোল, ডিজেল, এইগুলোকে কম কাজে লাগাবো। কারণ আমরা জানি যে প্রাকৃতিক সম্পদের মধ্যে যে কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলো তো একটা সময়ের পর শেষ হবেই। কিন্তু এই যে প্রবহমান সম্পদ, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, তাপ শক্তি, এগুলো তো মানে অচিরাচরিত, মানে প্রবহমান সম্পদ, তাই তো। তো এইগুলোই তোমাদের যদি ব্যবহার করো, তাহলে এই যে সম্পদ হ্রাসের যে পরিমাণটা, এটা কমে যাবে, ঠিক আছে। তো এরপরে দেখো পরিবেশ অবনমনের উদাহরণ। এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই পরিবেশ অবনমনের উদাহরণ যদি দিই, তাহলে তিনটে বিষয় তোমাদের মনে রাখতেই হবে। প্রথম হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেটা 1984 সালে ঘটেছিল। ব্যাপারটা কি, এইটা একটা কারখানা ভোপালে রয়েছে। ভোপালটা কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে। তো এইখানে কি হয়েছে না, তোমাদের যে রাসায়নিক কীটনাশকের যে কারখানা, সেখান থেকে একটা গ্যাস মিথাইল আইসোসায়ানাইড যেটার নাম, তো এটা কি হয়েছে, প্রবল বেগে ব্লাস্ট করেছে। তো এটার ফলে কি হয়েছে, সেখানকার যে মানুষরা রয়েছে তারা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন 4000 মতো মানুষ মারা গেছিলো সেখানে, প্লাস 2 লক্ষ মানুষ সেই যে ব্যাপারটার ওটার কবলে পড়েছিল। আর এখনও যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে সেই জায়গায় এখনও বিকলাঙ্গ মানুষ জন্মগ্রহণ করছে। অর্থাৎ কারোর পা ব্যাঁকা বা হাত ব্যাঁকা, এই সমস্ত মানুষ জন্মগ্রহণ করছে। কারণ হচ্ছে ওইটাই মিথাইল আইসোসায়ানাইড। এরপর দেখো চেরনোবিল আর জাপানের ফুকুশিমা। একটা ঘটেছিল 1986 সালে, একটা ঘটেছিল 2011 সালে। দুটো কী হয়েছিল, এই দুটো ঘটনাতে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল। তার ফলে সেখানকার মানুষ কী হয়েছিল, প্রচুর পরিমাণে মানুষ মারা গেছিলো। কিন্তু যদি রেকর্ড হিসেবে দেখো, তাহলে এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা হচ্ছে সবথেকে বিপুল পরিমাণে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, যেটার প্রভাব এখনও পর্যন্ত রয়েছে সেখানে। কারণ এখনও ওখানে মানুষ বিকলাঙ্গ জন্মায়, কারোর পা নেই, কারোর হাত নেই বা হাত ব্যাকা, এই সমস্ত মানুষ। এবার আসছে স্থিতিশীল উন্নয়ন কি, এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ অংশ স্থিতিশীল উন্নয়ন। অল্পভাবে যদি বলি যে স্থিতিশীল মানে আমরা উন্নয়নটা ঘটাবো কিন্তু পরিবেশের ক্ষতি না করে, এটা হয়ে গেল স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে বলতে চাই যে এমন উন্নয়ন যেখানে উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে উন্নয়নটা ঘটছে ধীর গতিতে, কিন্তু সেখানে আমরা পরিবেশকে দূষিত করছি না, পরিবেশের কোনো রকম ক্ষতি করছি না, তো সেটা হয়ে যাবে স্থিতিশীল উন্নয়ন।
এবার দেখো যে যে পরিবেশ দূষণ বা পরিবেশ অবনমন হচ্ছে, তো সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারি, তো সেই স্টেপগুলো বলবো। প্রথমে আসছি পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়। তো কি কি উপায়ের দ্বারা আমরা পরিবেশ যে অবনমন ঘটছে সেটাকে খানিকটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারি। প্রথমেই হলো যে এই যে বিষয় যে পরিবেশ দূষণ, এই সম্পর্কে মানুষদের ওয়াকিবহাল হতে হবে, অর্থাৎ মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষরা যতক্ষণ না বুঝতে পারবে যে এই জিনিসটা ঘটার ফলে যে পরবর্তীকালে আরও কী কী ঘটতে পারে, সেই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। তাহলে গিয়ে দেখা যাবে যে মানুষ এই পরিবেশ অবনমন বিষয়টাকে অনেকটা কী করছে না, কমাচ্ছে। এরপরে কি, পরিবেশ বান্ধব যে সমস্ত শক্তি রয়েছে, অর্থাৎ সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি বা জোয়ার ভাটার শক্তি, এই সমস্ত শক্তিগুলোকে কাজে লাগাতে হবে। তো কোন কোন শক্তির বিকল্প হিসাবে কয়লা, পেট্রোল, ডিজেল আমরা ব্যবহার করি। তো যেহেতু এগুলো সীমিত বা লিমিটেড, তাই এগুলোর পরিবর্তে আমাদের এই বিকল্প শক্তিগুলোর ব্যবহার করতে হবে। প্লাস কী করতে হবে, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে, অর্থাৎ যে সমস্ত সম্পদ আমরা নিত্যদিন ইউজ করছি, তো এই সম্পদগুলোকে আবার কিভাবে পুনরায় সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেই ব্যাপারটাকে ঘটাতে হবে। আর কি করতে হবে, অর্থাৎ আমরা প্রত্যেকেই মাথাপিছু সম্পদ ব্যবহার করে থাকি। তো এই যে মাথাপিছু সম্পদ যে ব্যবহার করি, এই ব্যাপারটাকে কি করতে হবে, কমাতে হবে, অর্থাৎ লিমিটেড করতে হবে। অর্থাৎ আমরা এই পর্যন্ত আমরা এক একজন এই সম্পদকে ব্যবহার করতে পারবো। এই জিনিসটা ঘটালে দেখা যাবে এক সময় গিয়ে আমাদের এই পরিবেশ অবনমন কিছুটা হলেও কমেছে। এরপরে কি, এই যে জনসংখ্যা আর এই যে দেশের সম্পদ, এর মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, তবে গিয়ে দেখা যাবে যে পরিবেশ অবনমন কমেছে। অর্থাৎ এই যে জনসংখ্যার সাথে পরিবেশের যে অবনমন বা পরিবেশের যে সম্পদ, অবনমন নয়, সম্পদ, পরিবেশের সম্পদ আর এই যে জনসংখ্যা, এর মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। আর কি কি করে করা যায়, আর হচ্ছে এই যে আমরা আমাদের জীববৈচিত্র্যের যে ভারসাম্য, সেটাকে আমরা নিজেরাই বাঁচাতে পারি। কী কারণে, যে এই যে গাছ কাটা, এটাকে যদি আমরা কমিয়ে দিই, তাহলে এই যে জীববৈচিত্র্যের যে ভারসাম্য সেটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যাদের যা বাসস্থান, সেই বাসস্থানে তাদেরকে বাঁচতে দিতে হবে। অর্থাৎ বিভিন্ন বনের প্রাণী যেমন বাঘ, সিংহ, এদের যা বাসস্থান, এদেরকে সেই বাসস্থানেই বাঁচতে দিতে হবে। আর লাস্ট যদি বলতে পারি, সেটা হবে যে সরকার কোনো একটা আইনের মাধ্যমে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনতে পারে। তাই সরকারকে এই বিষয়ে একটা আইন আনতে হবে। আমরা যদি এই বিষয়টাকে সবাই মিলে করি, দেখা যাবে কোনো না কোনো মানুষ এটাকে অবহেলা করছে। তাই এটাকে যদি একটা আইন করা হয়, তাহলে এই বিষয়টার বিরুদ্ধে যারা কাজ করবে তারা কি হবে, শাস্তি পাবে। তো এটা একটা আইনে আনা উচিত। পরিবেশ অবনমনে ভারত, অর্থাৎ পরিবেশ অবনমনের সাথে ভারতের কি রিলেশন, অর্থাৎ পরিবেশ অবনমনের সাথে ভারত কিভাবে জড়িত। প্রথমে আসছি, দেখো লিখেছি ওয়ার্ল্ড ব্যাংক। এবার এখানে কি লিখেছি সেটা একটু বোঝাচ্ছি। এখানে একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এরা প্রত্যেকটা দেশের একটা সমীক্ষা করে একটা ডেটা দেয়। কিসের ওপর ডেটা দেয়, এরা হচ্ছে প্রত্যেক বছর পরিবেশ অবনমনের ফলে এক একটা দেশ কত খরচা করে সেটা বিষয়ে। অর্থাৎ এই যে ভারত এক বছরে পরিবেশ অবনমনের ফলে কত খরচা করেছে, সেটা তারা বলেছে প্রায় $80 মিলিয়ন, $80 বিলিয়ন খরচা করেছে, যেটা ভারতে 4,80,000 কোটি টাকা। এটা হচ্ছে একটা তোমার টাকা, এইটা ভারত খরচা করছে প্রত্যেক বছর পরিবেশ অবনমনের ফলে। আর একটা লিখেছি দেখো, 132টা কান্ট্রি, ইন্ডিয়ান র্যাঙ্ক 126। মানে কি, আমাদের এই যে 132টা দেশ যারা হচ্ছে প্রবলভাবে দূষিতর শিকার, অর্থাৎ পরিবেশ অবনমনের একদম চূড়ান্ত শিখায় যে 132টা দেশ রয়েছে, তাদের মধ্যে ভারত 126তম। বোঝা যাচ্ছে যে ভারত কোথায় রয়েছে। ভারত হচ্ছে একদম দোরগোড়ায় রয়েছে। 132 দেশের মধ্যে 126তম হচ্ছে আমাদের ভারত। আর একটা লিখেছে দেখো হু, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা একটা সমীক্ষা দিয়েছে, কি বলেছে যে G20 কান্ট্রি যেগুলো রয়েছে, G20 যে কান্ট্রিগুলো রয়েছে, তারা কি করছে, তারা পরিবেশ দূষিত করছে। তো এই G20 কান্ট্রির মধ্যে 20টা শহর রয়েছে। তারা সমীক্ষা করে বলেছে যে এই যে G20 কান্ট্রির মধ্যে যে কটা দেশ রয়েছে, সেই কটা দেশের মধ্যে 20টা শহর প্রবলভাবে দূষিত। আমার কথা বোঝা যাচ্ছে, আরেকবার বোঝায়।
যে হু বলেছে G20 কান্ট্রির মধ্যে যে কটা দেশ রয়েছে তাদের মধ্যে 20টা শহর একেবারে প্রবলভাবে দূষিত। সো এই 20টা শহরের মধ্যে 13টা শহরই ভারতে অবস্থিত। কথা বোঝা যাচ্ছে যে G20 কান্ট্রির মধ্যে যে 20টা শহর রয়েছে যারা কিনা প্রবলভাবে দূষিত, সেই 20টা শহরের মধ্যে নাকি ভারতেই 13টা শহর অবস্থিত। নিশ্চয়ই বোঝা গেল, এই ডেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এগুলোকে কপি করবে। চিপকো আন্দোলন, তো এই চিপকো আন্দোলন কি? 1793 সালে উত্তরাখণ্ডের ঘটে যাওয়া একটা ঘটনা। উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় এটা একটা ঘটনা, এটা একটা পাহাড়ি অঞ্চল। কি হয়েছিল না, একটা দিনে দেখা যাচ্ছে ঠিকাদাররা যারা থাকে অর্থাৎ বনের গাছ যারা কাটে তারা গাছ কাটতে এসেছিল। এবার সেটা আইনিভাবে বা বেআইনিভাবে সেটা আমরা যাচ্ছি না, কিন্তু দেখা যায় সেখানকার মানুষরা প্রত্যেকজন এক একটা করে গাছকে কি করে জড়িয়ে ধরে, দিয়ে বলে যে এখানে কোনো গাছ কাটা যাবে না। তো এইটা নেতৃত্ব দিয়েছিল সুন্দরলাল বহুগুণা নামে এক ব্যক্তি। তো এই ব্যক্তির তোমার নেতৃত্বে অনেক মানুষ উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় প্রত্যেক কটি গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলনের নাম লিখেছিল যে এরপর থেকে আর কোনো জায়গায় গাছ কাটা যাবে না, যদি গাছ কাটা হয় তাহলে এইভাবেই প্রত্যেকটা জায়গায় আন্দোলন হবে। বোঝা যাচ্ছে? এরপর আসি আর্থ সামিট, যেটাও তোমাদের বইয়ে রয়েছে। এই আর্থ সামিট কি? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? পরিবেশের গুণমান যাতে বৃদ্ধি পায়, অর্থাৎ পরিবেশ যাতে উন্নতি করে, অর্থাৎ পরিবেশে কোনোরূপ যাতে ক্ষতি না হয় সেই বিষয়। সেখানে 172টা মতো দেশ কি হয়েছিল? অংশগ্রহণ করেছিল এই আর্থ সামিটে। দিয়ে বলা হয়েছিল যে এই যে দেশগুলো আমাদের সাথে কি করেছিল, সম্মেলনে যোগ দিয়েছিল, সেই কটি দেশ এই সিদ্ধান্তে উপনীত হবে যে এই যে পরিবেশ দূষণ এটাকে আমরা জোটবদ্ধভাবে কমাবো, অর্থাৎ পরিবেশের উন্নতি ঘটাবো। তো এই চ্যাপ্টারের এইটুকুই হচ্ছে তোমাদের নোট। বোঝা গেল? তো এই ক্লাসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে যদি তোমাদের কোনো নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে যাবে আর এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে নেবে। বোঝা গেল? তো এই ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।